This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ভিত্তিক দেবী চৌধুরানী মুক্তি পেয়েছে সম্প্রতি। দেবীর ভূমিকায় এখানে অভিনয় করেছেন শ্রাবন্তী। তবে এই মহীয়সী নারী আসলে কে? কিভাবে ভবানী পাঠকের শিক্ষায়, নেতৃত্বে তৎকালীন শাসক শক্তির বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন দেবী চৌধুরানী? চলুন শোনাই আপনাদের। নমস্কার, আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি আসাদ মল্লিক। সালটা 1770। 1757 পলাশীর যুদ্ধে ব্রিটিশ রাজের সামনে মাথা নুইয়েছেন বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তারপর থেকে ক্রমশ ব্রিটিশদের লুঠতরাজ আরও বেড়েছে। উত্তক্ত দেশবাসী। এমতা অবস্থায় বিদ্রোহের প্রথম আগুন ছড়িয়েছিল সন্ন্যাসী বিদ্রোহ। এরই মাঝে ঘন জঙ্গলের মাঝে শ্বশুরঘর ত্যায্য প্রফুল্লকে ইস্পাতে পরিণত করেন ভবানী পাঠক। এক সাদামাটা কোমল স্বভাবা নারী কিভাবে ডাকাত সম্রাজ্ঞী হয়ে উঠলেন? তৎকালীন অবিভক্ত বাংলার এক ছোট্ট গ্রামে বাস করতেন এক তরুণী, নাম প্রফুল্ল। শান্ত, লাজুক, অথচ অন্তরে চাপা আগুন। ছোটবেলাতেই বিয়ে হয়েছিল ব্রজমোহন নামে এক জমিদার পুত্রের সঙ্গে, কিন্তু এই বিয়ে সমাজ মেনে নেয়নি। অপমান, অন্যায়ের মুখে ব্রজমোহন পালিয়ে যায় আর প্রফুল্ল রয়ে যায় একা, অসহায়। দিন কাটছিল অবজ্ঞা আর অশ্রুতে। সমাজ তাকে ত্যাগ করলো, পরিবার মুখ ফিরিয়ে নিল, কিন্তু ওই যে বলে ললাটের লিখন, ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল তার জন্য। এক রাতে প্রফুল্ল পড়ে গেলেন ডাকাত দলের হাতে। সন্ন্যাসী দস্যুর নাম ভবানী পাঠক। প্রথমে ভয়, তারপর বিস্ময়। প্রফুল্ল দেখলেন এই ডাকাতরা আসলে একটু অন্য রকম। তারা ধনসম্পদ লুট করে না, তারা রুখে দাঁড়াচ্ছে সমাজ শাসকদের অন্যায়ের সম্মুখে, অর্থাৎ ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে। ভবানী পাঠক প্রফুল্লের ভিতরে কিছু একটা দেখলেন। দীর্ঘদিনের অভিজ্ঞতায় তার চোখে ধরা পড়ল আগুন। তিনি তাকে আশ্রয় দিলেন, আর এখান থেকেই শুরু হলো এক নারীর রূপান্তর। প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী। তখন দেবী শুধু অস্ত্র ধরেননি, তার হাতে উঠে এলো ন্যায় আর সাহসের ধ্বজা। বনে, জঙ্গলে, নদীর তীরে, রাতে তিনি নেতৃত্ব দিতেন ডাকাতদের বাহিনীকে। গরিবের ধন ফিরিয়ে দিতেন, শোষকের বিরুদ্ধে দাঁড়াতেন। ব্রিটিশরা ভয়ে কাঁপত, কারণ দেবী তখন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক। ব্রিটিশদের লোকগল্পের রবিনহুড যেন বাংলায় নারী রূপে তাদেরই বিরুদ্ধে রুখে দাঁড়ালো। গপ্প কথা তো শুনলেন, জানলেন, তবে বাস্তবে এই দেবী চৌধুরানী যে কে, সে বিষয়ে ধোঁয়াশা বেশ ঘন। দেবী সম্পর্কে খুব বেশি ইতিহাস এতদিন সংরক্ষিত হয়নি। বহু ইতিহাসবিদের মতে তিনি রংপুরের কাউনিয়া উপজেলার শিবকুণ্ঠিরাম গ্রামের ব্রজকিশোর রায়চৌধুরী ও কাশীশ্বরী দেবীর মেয়ে জয় দুর্গা দেবী। পীরগাছার জমিদার নারায়ণচন্দ্র চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয় এবং সন্ন্যাস বিদ্রোহের সময় তিনি নাকি জমিদার ছিলেন। যদিও ইংরেজ সরকারের তৎকালীন নথিতে দেবী চৌধুরানী নামে কোনো জমিদারের উল্লেখ নেই। আমি প্রথম উপন্যাসটার কথা বলি। উপন্যাসটা কিন্তু কোনো ঐতিহাসিক উপন্যাস নয়। ইতিহাসের কিছু চরিত্র উপন্যাসে আছে, কিছু ঘটনা আছে সন্ন্যাসী বিদ্রোহের মতো বা ভবানী পাঠকের মতো, কিন্তু উপন্যাসটা কিন্তু ইতিহাসাশ্রয়ী কাল্পনিক চরিত্র। মানে আমরা তথ্য এবং সত্য দুটো তো আলাদা। তো এখানে আমরা কিন্তু মানে যেটা পাচ্ছি, দেবী চৌধুরানী নামে একটা মানে তাত্ত্বিকভাবে যেটা আমরা পাই, দেবী চৌধুরানী নামে ওই সময় অন্তত 3 জন মহিলা, মানে ডাকাত বলতে গেলে ডাকাত বলা যায়, এরকম ছিলেন। কিন্তু এই যে ভবানী পাঠকের সঙ্গে কানেকশন, ভবানী পাঠকের সঙ্গে সংযোগ রয়েছে দেবী চৌধুরানীর, এটা কিন্তু বঙ্কিমচন্দ্রের পুরোপুরি কাল্পনিক একটা সৃজন, ইতিহাসের আশ্রয়। মানে এটাকে কোনোভাবেই আমরা ঐতিহাসিক উপন্যাস বলতে পারবো না, যেমন দেবী চৌধুরানীকেও আমরা ঐতিহাসিক চরিত্র বলতে পারবো না। এইটা হচ্ছে পরিষ্কার কথা। কারণ 3 জন মহিলা, অন্তত 3 জন আমরা জানি যারা ডাকাত সর্দার ছিলেন ওই সময়, কিন্তু ভবানী পাঠকের সঙ্গে সংযুক্ত কিন্তু কেউ ছিলেন না। বৈকণ্ঠপুরের গবেষক উমেশ শর্মা এ প্রসঙ্গে জানান, ভবানী পাঠক খুব সম্ভবত উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। সেই সময় স্থানীয় মানুষেরা উত্তরপ্রদেশের বাসিন্দাদের দিল্লি ভিটার বাসিন্দা বলতেন।
বৈকণ্ঠপুরের খড়খড়িয়া হাট সংলগ্ন নিম নদীর ধারে এক এলাকার নাম ছিল চাঁদের হাট। সেখানেই নাকি ভবানী পাঠক থাকতেন। ওই এলাকাটি তাই পরবর্তীতে দিল্লি ভিটা চাঁদের খাল নামে পরিচিত হয়ে ওঠে। তবে এই সাংকেতিক নামটি ঠিক কারা ব্যবহার করত সে সম্পর্কে সন্দিহান ইতিহাসবিদরাই। পশ্চিমবঙ্গের দুর্গাপুর, নদিয়া এবং জলপাইগুড়ি এই 3 স্থানে দেবী চৌধুরানীর মন্দির রয়েছে আজও। 3টি মন্দির রয়েছে জলপাইগুড়িতে। যদিও এই মন্দিরগুলোর সঙ্গে কিভাবে জড়িয়ে গেল ভবানী পাঠক এবং দেবীর নাম তা খুব একটা স্পষ্ট নয়। ঐতিহাসিক নথিতে সরাসরি দেবী চৌধুরানীকে নিয়ে বলা নেই কিছুই। তবে লেফটেন্যান্ট ব্রেনারের রিপোর্ট, ডব্লিউ হান্টারের স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্টস অফ বেঙ্গল রংপুর ইত্যাদিতে পাওয়া যায় শিবচন্দ্র, জয় দুর্গা এবং ভবানী পাঠকের নাম। এটা নিয়ে সেই সময় কিছু তর্ক বিতর্ক হয়েছিল। সম্পূর্ণ কাল্পনিক বলা যাবে না, কেননা বঙ্কিমচন্দ্র বলেছেন যে দেবী চৌধুরানী, সাহেব, ভবানী পাঠক এই ধরনের চরিত্র ইতিহাসে নাম আছে বটে। পাইক, বরকন্দাজ, এই সেনা, এগুলোর কথাও ইতিহাসে নামটা তিনি পেয়েছেন। বাকিটা তার অধিকাংশই নিজের কল্পনায় তিনি তৈরি করেছেন। সেজন্য বঙ্কিমচন্দ্র নিজে বলছেন বইয়ের বিজ্ঞাপন অংশে যে এটিকে ঐতিহাসিক উপন্যাস বলে পাঠক বিবেচনা না করিলেই বাধিত হইব। আনন্দমঠ লেখার সময় থেকেই, আনন্দমঠ যদিও ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ আরো অনেক স্পষ্ট উপন্যাস 1882-তে যেটা বেরিয়েছিল, সেই সময় থেকেই বঙ্কিমচন্দ্র হিন্দু পুনরুজ্জীবন আন্দোলনের দিকে ঝুঁকে পড়েন। তার একটু আগে থেকেই সেই সময় জাতীয়তাবাদের ধারণা, এই আন্দোলন দানা বাঁধছে, মাথা তুলে দাঁড়াচ্ছে। তো বঙ্কিমচন্দ্র শ্রীমদ্ ভগবদ গীতার নিষ্কাম তত্ত্ব, যেটা নিষ্কাম ধর্ম, নিষ্কাম তত্ত্বের প্রচার কিন্তু তার প্রবন্ধ এবং এখানেও উপন্যাসের মধ্যে দিয়েও করতে থাকেন। তিনি এটিকে প্রফুল্ল চরিত্রটির মধ্যে দিয়ে সেই তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। সেই কারণে গোঁড়া হিন্দু যারা, তারা প্রফুল্ল চরিত্রটিকে অত্যন্ত সুন্দর একটি চরিত্র রূপে বর্ণনা করেছেন। সেই সময় বিশিষ্ট বুদ্ধিজীবীদের মধ্যে বেশ তর্ক বিতর্ক হয়েছিল। এই বইটির সমালোচনা প্রথম বেরোয় পাক্ষিক সমালোচক পত্রিকায় 1291-তে। গোঁড়া হিন্দু ঠাকুরদাস মুখোপাধ্যায় প্রফুল্ল চরিত্রটির প্রশংসা করে বিরাট একটি প্রবন্ধ লেখেন। তিনি বলছেন, প্রফুল্ল চরিত্রটির মতো চরিত্র আমরা আগে দেখিনি। এত সুন্দর একটি চরিত্র, বঙ্কিমচন্দ্রের নিটোল ভাবনা, বঙ্কিমচন্দ্র নিজের ভাবনাকে একটি নিটোল রূপ দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসটি সম্পর্কে আর একজন গোঁড়া হিন্দু চন্দ্রনাথ বসুর মতামত জানতে চান সাম্প্রতিক উপন্যাসগুলি সম্পর্কে। চন্দ্রনাথ বসু তার উত্তরে যেটা লেখেন 1325 সবুজপত্রে, রবীন্দ্রনাথের চিঠিটি পাওয়া যায়নি, কিন্তু চন্দ্রনাথ বসুর চিঠি থেকে দেখা যায় রবীন্দ্রনাথের উত্তরে তিনি বলছেন যে প্রফুল্ল, রবীন্দ্রনাথের বক্তব্য ছিল প্রফুল্ল হঠাৎ ডাকাইতি করতে গেল কেন? চন্দ্রনাথ বসু বলছেন প্রফুল্ল ডাকাইতি তো করেনি, সে ডাকাইতি শব্দটা ব্যবহার করেছেন, তার আশেপাশে সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা ডাকাত দল ছিল, প্রফুল্ল তাদের সঙ্গে মিশেছেন। তবে প্রফুল্ল রানীগিরি বেশি দিন করতে চাননি, এটা কিন্তু বইতেও আছে। আরো পরবর্তীকালে হীরেন্দ্রনাথ দত্ত তিনি ভারতী পত্রিকায় সমালোচনা করতে গিয়েও বলছেন, একেবারে প্রফুল্লর উক্তি তুলে দিয়ে, যে এই বেশি দিন রানীগিরি ভালো লাগছে না। কাজেই প্রফুল্ল চরিত্রটি শেষ পর্যন্ত গৃহে ফিরে আসে, নিষ্কাম তত্ত্বের আদর্শে সে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে, কিন্তু আবার গৃহবধূ রূপেই তার কল্যাণী মূর্তিটিও বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন। কাজেই ঐতিহাসিক চরিত্র পুরোপুরি এটিকে বলা যাবে না, তবে এই নামগুলি ইতিহাসে পাওয়া যাচ্ছে। ইতিহাসের পুরনো নথিতে দেবী চৌধুরানীর সরাসরি উল্লেখ না থাকলেও একই টাইমলাইনে জয় দুর্গা নামে আরও এক মহিলার তথ্য পাওয়া যায়।
জলপাইগুড়ির ইতিহাস নিয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা করেছেন উমেশ শর্মা। তার মতে দর্পদেব রায়কত যখন জলপাইগুড়ির জমিদার ছিলেন তখন গোটা এলাকাটাই রংপুর জেলার মধ্যে পড়ত। জয় দুর্গার সঙ্গে দর্পদেবের পরিচয় ছিল। ইংরেজদের বিরুদ্ধে একই সঙ্গেই লড়েছিলেন তারা। 1773 সালে ইংরেজদের সঙ্গে দর্পদেবের তিস্তা পক্ষের যুদ্ধ হয়। দীর্ঘ 18 বছর ইংরেজদের হাতে বন্দী হয়ে থাকেন তিনি। অনেক ইতিহাসবিদের মতে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের সময় ভবানী পাঠক আর জয় দুর্গা ঘাঁটি তৈরি করেন শিকারপুর চা বাগানের জঙ্গলে। জলপাইগুড়ির রাজগঞ্জ ভেলাকোপায় আজও দেবী চৌধুরানীর মন্দির রয়েছে। একটি প্রাঙ্গণ ঘিরে মন্দিরের অবস্থান। এখানে দেবী দুর্গার পাশাপাশি দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকেরও মূর্তি রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটি বর্তমানে জীর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ বাংলার দুর্গাপুরেও ভবানী পাঠকের নামে একটি মন্দির রয়েছে। সময়ের পলি পড়েছে তার গায়েও। তবে দেবীর গল্প আজও রয়ে গিয়েছে লোকমুখে, বাঙালির মননে। প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস বা বাসন্তী দেবীর মতো মহিলা বিপ্লবীদের বহু আগেই বাংলায় কথিত ছিল দেবী চৌধুরানীর নাম। তার লড়াইয়ের ধরন বা বিপ্লবের আঙ্গিকে দেবী চৌধুরানীর লড়াই ঐতিহাসিকদের মনে প্রশ্ন জাগায় বারবার। আদৌ রক্তমাংসে তার অস্তিত্ব ছিল কিনা সে নিয়ে প্রচুর দ্বন্দ্ব। তবে বাঙালির কাছে প্রফুল্ল মানেই আজও সুচিত্রা সেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রফুল্ল চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছিলেন সুমিত্রা দেবী। তারপর 1974 সালে দীনেন গুপ্তের পরিচালনায় মহানায়িকা সুচিত্রা সেন করেন দেবী চৌধুরানী। তখনই ঠিক হয়ে যায় বেঞ্চমার্ক। এরপর অবশ্য তার কন্যা মুনমুন সেন টেলিভিশন ধারাবাহিকে দেবী চৌধুরানীতে অভিনয় করেছিলেন, বা আজ আমরা দেখছি শ্রাবন্তীকে। কিন্তু সত্যি বলতে কি প্রফুল্ল হিসেবে সুচিত্রা সেনকেই আজও টাচ করতে চায় বাঙালি। আপনি কি বলেন জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।